আহিদুর রহমান, সাম্প্রতিক সময়ে যে বিশৃঙ্খলা আমরা দেখছি, যে ভাঙচুরের ঘটনা আমরা দেখলাম এবং উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখলাম, অনেকেই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যে সরকারের কি ভূমিকা ছিল। সে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগও করেছে কেউ কেউ। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু রিপন ভাইয়ের একটা জিনিস একটু অ্যাড্রেস করে এই প্রশ্নের জবাবে আসছি। শেখ হাসিনার রিমোর্স নেই, ট্রু, কিন্তু ওনার রিমোর্স থাকার কারণও নাই। আপনি যদি ওনার স্পিচ দেখেন, উনি কিছুক্ষণ কথা বলার পর না ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করেন আমার অপরাধটা কি। ওনার অপরাধ কি উনি এটা জানেন না। এবং একটা পত্রিকা খুব চমৎকার একটা কার্টুন করেছে, এটা রক্তের পুকুর বা সাগরে দাঁড়িয়ে, রক্তের মধ্যে দাঁড়িয়ে ওনার হাত থেকে রক্ত পড়ছে, উনি বলছেন আমার অপরাধটা কি। উনি ওনার অপরাধটা আসলে বুঝতে পারছেন না। হ্যাঁ, ওনার রিমোর্স হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এবং খুব অবাক হয়ে উনি বুঝতে পারছেন না। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার সরকারের ব্যাপারটা বলি। সরকারের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ঘটনা ঘটেছে, একটু খেয়াল করেন। সেটা হলো যে 32 নম্বরের পর সিস্টেম্যাটিকলি সারা দেশে বিভিন্ন জায়গায়, এবং আমি যোগ করতে চাই গতকাল গাজীপুরে যে ঘটনাটা হলো, গাজীপুরে ছাত্ররা যে ন্যারেটিভ দিচ্ছে সেটা হলো মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হচ্ছে শুনে তারা ঠেকাতে গেছেন। ডাকাতি ঠেকানো ছাত্রদের কাজ? নো ওয়ে। ইনফ্যাক্ট আমরা এই জিনিসগুলো এখন খুব স্পষ্টভাবে বলতে হবে। যাবতীয় ক্ষোভ, প্রবলেম সবকিছু গিয়ে তারা বলছেন ওখানে তাদেরকে ঘিরে পেটানো হয়েছে। আওয়ামী লীগের দুঃসাহস, ভয়ঙ্কর দুঃসাহস। হয়তো গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রথম দিকে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর হয়েছিল, পাবনায় কিছুদিন আগে পুলিশের গাড়ি থেকে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। এই যাবতীয় ঘটনাগুলো ঘটছে নিশ্চিতভাবে সরকারের নির্লিপ্ততা, নিষ্ক্রিয়তা, অথর্বতা, অক্ষমতা, আপনি যে ভাষায় বলেন না কেন, সব আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, তারা কেউ দায়িত্বে থাকতেন না এখন পর্যন্ত যদি এই জিনিসগুলোকে সিরিয়াসলি ডিল করতো। করলেও আমরা বুঝাতে পারতাম একটা জিনিস সরকার চেষ্টা করছে। আজ আমরা দেখলাম যে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার, বললেন ফ্যাসিবাদের সঙ্গে আতাত করলে পুলিশের চাকরি থেকে বের করে দেওয়া হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে শুরু হচ্ছে ডাবল হান্ট। আমি এই কথাটা বলতে চাইছি, এই যে যখন আইন শৃঙ্খলার অবস্থা এখানে দাঁড়ায়, একটা বিপদ আছে আমাদের। এই মুহূর্তে কিন্তু আমাদের সেনাবাহিনী মাঠে আছে উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার। তার মানে যাবতীয় ঘটনা ঘটছে, এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর ওপরেও বদনাম তৈরি করবে যে তারা মাঠে থাকা অবস্থায় এগুলো হচ্ছে। নট অনলি দ্যাট, আমি আরো খোলাখুলি কিছু কথা বলতে চাই। যেমন ধরুন জনাব সার্জিস আলম, মুখ্য সংগঠক জাতীয় নাগরিক কমিটির, তিনি গতকাল স্ট্যাটাস দিয়েছেন ওনারা আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা আছে পান্ডা, তাদেরকে দেখে নেবেন। গাজীপুর ওনারা যাচ্ছেন। ওনারা গাজীপুর যাচ্ছেন কেন? ওনার ওখানে যাওয়ার জন্য কি অ্যাসাইন্ড? আমরা ছাত্রলীগকে দেখতাম বলতো বিএনপি নাশকতা করলে আমরা ঠেকাবো। তখন থেকে এগুলো কন্টেস্ট করেছে যে আপনি এসব ঠেকানোর কেউ না। এটার জন্য পুলিশ আছে, বিজিবি আছে, দরকার সেনাবাহিনী নামবে বিএনপি যদি কোনো নাশকতা করে। অনেক আওয়ামী লীগের লোকজনের সাথে এই একই ফাইট করেছি আমরা। এখন আমি একই ফাইটই করতে চাই, এবং এটা করার মাধ্যমে একটা বিপদ তৈরি হচ্ছে, এটা ওনারা টের পাচ্ছেন না, অথবা কেউ কেউ জেনে শুনে পরিকল্পিতভাবে করছে। আমাদের স্টেট নাই। সরকার গঠন হলো, প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ ঝামেলা থাকলো, পুলিশ ছিল না, মানলাম। 6 মাস পরও মব যাচ্ছে কোনো একটা কিছুকে ঠেকানোর জন্য, এটা যার মবই হোক না কেন, যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন তাদের মব, কিন্তু তারাও যদি আইন ভাঙেন সেটা আইন ভাঙাই আসলে। উনি এটা করতে পারেন না। তো সো বহির্বিশ্বে মেসেজ যেটা যাচ্ছে, এবং আমি খুলে দেখছি বাংলাদেশে এখনো মব রুল চলছে, সরকার এফেক্টিভ না। যদি সরকার এফেক্টিভ না হয় তাহলে কি হবে? সরকার লোকরা কিন্তু সে কথাই বলতেছে যে আমি তথ্য উপদেষ্টা নাহিদের স্টেটমেন্ট, নাহিদের ইন্টারভিউটা যদি আমি যা দেখেছি এবং আপনি যদি দেখবেন, সেখানে কিন্তু সে অ্যাডমিট করেছে যে দেশে পুলিশ ফাংশনাল না, প্রতিষ্ঠানগুলো ফাংশনাল না। ট্রু। এবং এটা যখন দাঁড়ায়, তাহলে এখন যদি একটা ডিসফাংশনাল এনভায়রনমেন্ট বা ডিসফাংশনাল গভর্নমেন্ট, আলটিমেটলি তো গভর্নমেন্টের ডিসফাংশনালিটি এস্টাবলিশ হচ্ছে। এবং আমি তখন দুটো জিনিস দেখতে চাই। ডিসফাংশনাল যদি হয়, আপনি চেঞ্জ করবেন মানুষকে। আপনি শেখ হাসিনা হয়ে যাচ্ছেন কেন? শেখ হাসিনা যত ব্যর্থতা যিনি আছেন তিনিই আছেন, এটা কারণ আছে। কারণ শেখ হাসিনা তো সব সঠিক কাজ করেন। স্বৈরাচারদের কিন্তু এক ধরনের ন্যারেটিভ সামনে আনে, অমনিপটেন্ট, উনি ওনার মতো সর্বশক্তিমান, উনি ওনার মতো শক্তিশালী কেউ নাই, আর কোনো বিকল্প নেই, এবং ওনার যাবতীয় সিদ্ধান্ত নিখুঁত। তো এটা তো তা না, ভুল করতে পারে না। কিন্তু এটা আমার ভুল। ডক্টর ইউনূস নিজে মুখে বহুবার নিজের ভুলের কথা বলছেন। তো চেঞ্জ আমরা দেখতে চাই যে যেহেতু হচ্ছে না, আপনি কিছু পরিবর্তন করছেন, সেটাও করছেন না। তো এই যদি পরিস্থিতি হয়, একটু প্রসঙ্গত বলে রাখি, পুলিশ সামলাতে পারছেন না যে উপদেষ্টা, তার অধীনে কৃষি মন্ত্রণালয় আছে, কিন্তু
আমাদের কৃষিতে ডিজাস্টার হয়ে যাচ্ছে, আমরা অনেকে খেয়াল করছি না। উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছেন, ওনার কৃষি মন্ত্রণালয় আছে। এই হচ্ছে মানে আমরা এগুলো দেখে প্রবলেম মনে করি, যে আপনি আন্তরিকতাও দেখি না, মানে কোনোভাবে আপনি এসে বসে আছেন যেমনি ইচ্ছা চলবে, অথচ আমরা কি টাফ টাইমের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদেরকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হবে ঠিক মতো, ইলেকশন পর্যন্ত আমরা যেতে পারবো কিনা, এই আলাপ এই প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। আমি নাম বলছি না, দু একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ীর সাথে কথা হচ্ছিল, বলছে শুধু এই সরকার তো নয়, ঠিক আছে এক বছর হলে আমি ইনভেস্ট ঠিক মতো করবো না, কিন্তু এই এক বছর পর কি একটা ইলেকশন হয়ে নির্বাচিত সরকার আসবে, আই এম কনফিউজড, সো আমি কেন এখন ইনভেস্ট করবো। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেখানে এরকম একটা ইনএফেক্টিভ সরকার যখন থাকে, আমাদের বিপদ বাড়তেই থাকে এবং আপনি কোথাও না কোথাও তো আসলে সাইন নিতে হবে। 32 নম্বরের পর অনেকগুলো জায়গায় বাড়িতে হামলা হয়েছিল এবং আমরা সরকারের 3 দফায় বিবৃতি পেয়েছি, সরকারের থেকে ওনারা মাজার নিয়ে বিবৃতি দেন, ওনারা অভিনেত্রীদের দোকান নিয়ে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। উপদেষ্টা মাহফুজ আলম যেমনটি বলেছে, গড়ার সময় এসেছে, ভাঙার রাজনীতি থেকে সরে আসার আহ্বান, কিন্তু কর্মসূচি তো পূর্ব ঘোষিতই ছিল। আমি এটা নিয়ে কথা বলেছি, মানে এটাকে সুশীল সমাজ বলি না, সিভিল সোসাইটি স্টেটমেন্ট দেই। স্টেটমেন্ট কে দেয় আসলে? স্টেটমেন্ট দেওয়ার ক্ষমতা নাই। আমি তো সরকার না, আমি তো সরকার না, খেয়াল করুন ব্যক্তিগত স্টেটমেন্ট না, আমি তো সরকার না। সো আমার কিন্তু সরকারের প্রতি আবেদন, নিন্দা, ক্ষোভ জানাবো, কারণ আমার হাতে এক্সিকিউট করার ক্ষমতা নাই। আপনার হাতে ক্ষমতা আছে, আপনি ক্ষমতা নিয়ে বসে বিবৃতি কিভাবে দেন? হতেই পারে না এটা। কিন্তু ওনারা এই কাজটা করছেন, খুবই হাস্যকর হচ্ছে এবং অ্যাজ এ হোল আমি বলবো আমরা খুবই বিপজ্জনক দিকে যাচ্ছি বলে আমি সিরিয়াসলি। কিছুদিন আগে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টা বললেন যুদ্ধ পরিস্থিতির মতো তৈরি থাকতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি যুদ্ধ পরিস্থিতির মতোই আসলে তৈরি থাকে, তাহলে আমরা এই বিশৃঙ্খলা দেখবো কেন? একদম তাই। এবং আমি আরেকটা জিনিস বলি, এর মধ্যে কিন্তু চক্রান্ত আছে, আমি একটা প্রমাণ দিই। আচ্ছা, 5 তারিখের চাইতে বেশি ক্ষোভ কি এখন আছে? মানে রিপন ভাই বলছেন রাইটলি, শেখ হাসিনার মতো একজন বিভৎস বর্বর, যাকে আমরা এখন পেয়ে বিচার করার কথা ছিল, উনি ওখানে বসে বসে হুমকি দিচ্ছেন। মানে ওনার হুমকি তো লেভেল নাই। প্রধান উপদেষ্টা, ছাত্র সমন্বয়ক এবং শ্বশুর, একজন বলছে যে ছাত্র সমন্বয়করা বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে। মানে হুমকি ওনার এই পর্যায়ে গিয়ে ঠেকেছে। একদিন, এইবার না, এই 2-3 দিন আগে আরেকটা বক্তৃতায় বলছেন। তো ক্ষোভ আছে, কিন্তু 5 তারিখে কি ক্ষোভ আরো বেশি ছিল না? কিন্তু 5 তারিখে কি আমরা এরকম ওয়াইড স্প্রেড ভাঙচুর, আগুন জ্বালিয়েছিলাম? এই যেগুলো এখন করছি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়, করিনি তো? ক্ষোভ তো তখনকার চাইতে এখন বেশি না, তো এখন বেশি হচ্ছে কেন? এখন তো সরকার আগের চেয়ে বেশি সেটেলডও কেন হচ্ছে? এর মধ্যে চক্রান্তও আছে, কিন্তু এই চক্রান্ত থাকুক না থাকুক এগুলো আসলে আমরা দেখবো না বাইরে থেকে। সরকারের ক্ষমতা আছে, দায়িত্ব আছে, সরকারকে এগুলো খুঁজে বের করতে হবে। শেখ হাসিনার ভাষণের আমরা যে দুঃসাহস দেখলাম, কিংবা ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার এক ধরনের উপায় তিনি বের করলেন, সেই জায়গা থেকে ভারত কিন্তু দায়সারা একটা বিবৃতি দিয়েছে যে এখানে আসলে শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে এমনটি করেছে, সেখানে ভারতের অবস্থানের সাথে মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই। এতটা সরলীকরণ করার সুযোগ আছে কিনা? এটা খুবই বাজে একটা এক্সকিউজ, কারণ শেখ হাসিনা ওখানে বসে যা করছেন ভারতের পরিকল্পনাতে করছেন, ফুল স্টপ, এর মধ্যে কোনো কনফিউশনের কিছু নাই। ওনারা একসাথে বসে কিভাবে বাংলাদেশকে অস্থির করে তোলা যায়, সেটা থেকে কিভাবে বেনিফিট নেওয়া যায় সেইটাই করবেন। কারণ ধরুন তুমি তো একটা ডাকাত, একটা খুনি, এবং আপনি কিসে অভিযুক্ত, আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। শেখ হাসিনার বিচার কিন্তু আমরা আইসিটিতে করছি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, রাইট, মানবতা বিরোধী অপরাধ। ধরুন আপনি একজন কন্ট্রাক্ট কিলার, আপনি 100 জনকে খুন করেছেন, এটা মানবতা বিরোধী অপরাধ না কিন্তু। সো এটা সার্টেন টাইপ অফ ক্রাইমস, যেটা মানবতার আপনি করছেন, এটা হিউম্যানিটির বিরুদ্ধে অপরাধ। আপনার কাছে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট আছে সেখানেও বিচার করা যায়। সো ওই রকম একজন অপরাধীকে, অভিযুক্তকে আপনি আপনার মাটিতে রেখেছেন, সো তাকে ডিভাইস না দিয়ে রাখতে পারেন যে তুমি এখানে আসো, চোরের মতো থাকো, ডাকাতের মতো থাকো, চুপ থাকো। অথবা যদি দেনও, আপনি কিন্তু জাস্ট এনাফ রিজন আছে যে আপনি বলে দিবেন যে তুমি আর এটা করবা না, নাহলে আমি কিন্তু তোমাকে রাখতে পারছি না, বিপদে পড়বো। ভারত বললে শেখ হাসিনার মাথায়, মানে ঘাড়ে একটার বেশি মাথা নাই, উনি করতে না। সব ভারত, বাংলাদেশ থেকে তো বহুবার এমন বার্তা দেওয়া হয়েছে, ভারত কতটা আমলে নিয়েছে? নেবে না তো, নিচ্ছে না। ওই জন্য বলছি ইটস এ পার্ট অফ দ্য প্ল্যান। এবং শুধু সেটা না, তারা আমাদের দূতকে ডেকে একই রকম ভাবে, এবং আমি জয়সওয়ালের যে স্টেটমেন্ট দেখলাম সেখানে এই মন্তব্যগুলো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, প্রচ্ছন্ন ডিপ্লোম্যাটিক হুমকি আছে, সেগুলোই তারা দেওয়ার চেষ্টা করছে, কারণ ও এটার পার্ট হিসাবে আছে। আমরা খেয়াল করব যে জনাব মোদি ট্রাম্পের দাওয়াত পেয়ে যাচ্ছেন আমেরিকাতে,
অনেক ক্ষেত্রে তাদের সমস্যা আছে, মানে ইন্ডিয়ানদেরকে রীতিমতো অন্য পশুর মতো করে একটা কার্গো প্লেনে করে ডিপোর্ট করা হচ্ছে, এত বন্ধু বন্ধু বলে, অনেক ক্ষেত্রেই প্রবলেম আছে। কিন্তু অ্যারাউন্ড 18,000 একদম। তো অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ইস্যুতে তারা যেটা চেষ্টা করছে, এবং ট্রাম্পকে তারা সামহাউ তো কিছুটা হলে কনভিন্স করেছিল। ট্রাম্পের সেই টুইটের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সম্পর্কে একটা এখন 10 নভেম্বর আমরা এক ধরনের ষড়যন্ত্র তো দেখেছি। জি এক্স্যাক্টলি। তো এখন ট্রাম্প যাবেন, মোদি যাবেন, তার সাথে বৈঠকের আগে বাংলাদেশে এই অস্থিরতা, সরকার ঠিক মতো নেই এবং সো কল্ড মাইনরিটিস প্রবলেম আছে। এবং আমরা মনে রাখতে হবে ট্রাম্প কিন্তু খুবই ইসলামোফোবিক মানুষ, সুতরাং তার সামনে আপনি যদি দেখেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, ধরুন 32 নম্বরের ভাঙচুরের সময় কেন একটা কালেমা লেখা পতাকা, আমি যারা শুনছেন প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না, কালেমা আর কালেমা লেখা পতাকা কিন্তু একই না। দায়েশ বা আইএস এর পতাকা কালেমা লিখলেই এটা ওই পতাকা হয়ে যায়। ওই পতাকা সহ একটা ভিডিও করা হলো এবং সেটা ছড়িয়ে পড়লো, তার মানে 32 নম্বর ভাঙার সাথে তারা আছে বহু জায়গায়। সো আপনি ওইভাবে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার তো আমরা দেখছি, প্রচুর এক্সাজারেশন আছে এবং অপপ্রচারও আছে, সব যোগ করে। এবং ট্রাম্পের মতো লোক খুব বেশি মাথা ঘামাবে বলে মনে হয় না। সো এসব ডেটা নিয়ে যাবে, এবং ট্রাম্প যদি খোঁজ করতে যান তাহলে তো দেখবে সত্যই 6 মাস পরেও বাংলাদেশে 20-25টা জায়গায় যে কেউ গিয়ে যে কারো বাড়ি ভেঙে ফেলতে পারছে, আগুন লাগিয়ে দিতে পারছে। ট্রাম্প তো দেখলো যে টোটাল অ্যানার্কি, এখানে তো এটা একটা মবক্রেসি চলছে, এখানে তো কোনো সরকার কাজ করছে না। এটা তো খবর নিলে তো বের হবে। এবং ইন্ডিয়ান মিডিয়া, এখানে 80 মাজার ভাঙা হয়েছে, এখানে মেয়েরা ফুটবল খেলতে পারে না, এখানে অভিনেত্রীরা দোকান উদ্বোধন করতে পারে না। সো এগুলো প্রত্যেকটাকে আপনি কিন্তু বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ, মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, এস্টাবলিশ হয়েছে হিসাবে দেখাতে পারেন। সেগুলো ঘটবে, খুবই রিস্ক আছে আমাদের। ধন্যবাদ জাহিদুর রহমান। আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা অস্থিতিশীলতার মধ্য দিয়ে আছে, সেখানে জুডিশিয়াল কুয়ের কথা এসেছে, সেক্রেটারিয়েট কুয়ের কথা আমরা শুনেছি, এবং প্রায় 1.5 শতাধিক আন্দোলনের যদি আমরা বলি যে মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। তারপরও সার্বিকভাবে অন্তর্বর্তী সরকারের আমরা প্রস্তুতির কথা বলি, যদি সেখানে ঘাটতি দেখেন কি? সিরিয়াস ঘাটতি আছে। মানে আপনি অনেকগুলো আন্দোলন, মানে দুটো কথা, একটা হলো অনেকগুলো ন্যায্য দাবি আছে, কিন্তু প্রায় সব আন্দোলনই অন্যায্য দাবি। ন্যায্য একেবারে অন্যায্য দাবিও আছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু ন্যায্য দাবি আছে। কিন্তু রিপন ভাই যেটা বললেন যে সরকারের কাছেই সব দাবি তার উপরে ফেলে দেওয়াটা অন্যায্য। সো এগুলো হয়েছে, কিন্তু সরকার এই মুভমেন্টগুলো যেভাবে ট্যাকল করেছেন সেটাই ট্যাকল করা হয় না। আমি একটা উদাহরণ দিই একটা মুভমেন্ট দিয়ে। ধরো 7 কলেজ ঢাকা ইউনিভার্সিটির ওখানে নেওয়া অত্যন্ত বাজে একটা সিদ্ধান্ত ছিল, চরম দুর্ভোগ ছিল। আপনার মনে আছে নিশ্চয়ই, মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর এই সরকার ক্ষমতায় আসার পর 7 কলেজ কিন্তু বেশ বহুবার রাস্তা ব্লক করেছে। শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ঝামেলা হয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মারামারির পরিস্থিতি হওয়ার পর ঘোষণা আসলো যে এদেরকে আলাদা করতে হবে। এর আগে আপনি করেন, এটা করতে তো অনেক প্রস্তুতি দরকার ছিল না। নাম্বার 2, তিতুমির কলেজ নিজে ভার্সিটি চায়, ভার্সিটি হয়ে যেতে চায়। এর যৌক্তিকতা কি? কোনো যৌক্তিকতা নাই, কোনো রকম কোনো যৌক্তি। কিন্তু এই কথাটা না, শেষ দিন এসে শিক্ষা উপদেষ্টা বলছেন যে এভাবে আমরা এটা করব না, উনি যুক্তিও দিলেন। তাহলে তো দেশে, মানে আমি এক জায়গায় জানলাম তিতুমির কলেজের চাইতে পুরনো কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ বাংলাদেশে 103টা আছে। কারমাইকেল কলেজ, ব্রজমোহন কলেজ, 103টা তার চাইতে পুরনো। সো আপনি সব ভার্সিটি, আর নতুনরা বলবে আমরা নতুন বলে কি আমরা বঞ্চিত থাকবো, আমরা বৈষম্যের শিকার হবো, এটা বৈষম্য বিরোধী বাংলাদেশ, আমাকেও করতে হবে। এই করতে করতে সারা দেশে অলিতে গলিতে আনাচে কানাচে ভার্সিটি, কোনো যুক্তি নেই। কিন্তু আমি যে কথাটা বলছি, সরকার না প্রথম দিন বলে দেওয়া উচিত ছিল কিন্তু ভার্সিটি হবে না। তাদের সাথে আমাদের এটাও সত্য, এই রাষ্ট্রের নাগরিক অন্যায্য দাবিও করতে পারে, কিন্তু তাদেরকে ডিল করা, তাদেরকে একটু হ্যান্ডলিং করা বেটার ওয়েতে, ডেকে নিয়ে যাওয়া, বসা, উই আর নট দ্য অথরিটি, পলিটিক্যাল গভর্নমেন্ট, ইটস আ পলিটিক্যাল ডিসিশন, ফাইন, ওটা যেতে পারে। অথবা এই যুক্তিগুলো খুব ছোট যুক্তি না, তাদেরকে ডাকা করে অনেকাই, কিন্তু ওদের কারণে কতবার দুর্ভোগ হলো। এই দফা দুর্ভোগের আগে আবার প্রায় মাসখানেক আগে একবার ওই যে ট্রেনে পাথর মারা হয়েছিল, রেল লাইন এবং রাস্তা ব্লক করার কারণে সারা ঢাকা অচল হয়ে গেছিল ঘন্টার পর ঘন্টা। এবারও আমি একটা পত্রিকায় পড়ছিলাম, একজন নারী কেমোথেরাপি দিয়ে বেরিয়েছেন ঢাকা থেকে, বাইরে থেকে উনি আসছেন, তার ভাই সাথে এসছে, চলে যাবেন। ভাড়া এত বেড়ে গেছে, গরিব মানুষ ওই রিক্সা ভাড়া দিয়ে ভেঙে ভেঙে যেতে পারবে না। পরে উনি হেঁটে 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 ওই
ইয়েটা ক্রস করে যাচ্ছিলেন। সো এসব অবর্ণনীয় দুর্ভোগের ঘটনা ঘটে জাস্ট মিসম্যানেজমেন্ট। জনদুর্ভোগ কি কিন্তু আন্দোলনকারীরা দাবি আদায়ের হাতিয়ার হিসেবে হতে পারে। বানিয়ে দিচ্ছে। ওই যে কোন কোন জায়গায় এটা করে কাজ হয়েছে যে আপনি শুনেন না,